28 জুন 1975 সাল হঠাৎ ইন্ডিয়ান এক্সপ্রেসের এডিটোরিয়াল পেজে ব্ল্যাঙ্ক, কোনো কিছু লেখা নেই। কিন্তু কেন? সাধারণ মানুষের মধ্যে হইচই, প্রশ্ন হাজারো রকম, কিন্তু উত্তর অজানা কিংবা জানার মধ্যে অজানা। সাল তারিখ ব্যাক টু ব্যাক পিছিয়ে যাব। ঠিক যেমনটা 25শে জুন 28শে জুনের গল্প বারংবার সামনে আসবে, কিন্তু তার ব্যাক স্টোরি অনেকেই বলবে না। 22শে জুন ঠিক এলাহাবাদ হাইকোর্টে সরাসরি প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাংসদ পদ খারিজ হয়ে যায় এবং তার ঠিক পরেই 6 বছর পর্যন্ত তিনি আর কোনো রকম ভোটে সরাসরি সংযোগ স্থাপন করতে পারবেন না, এমনটাও বলে দেওয়া হয়। তারপরেই সে বিষয় নিয়ে হালচাল হয়ে যায় সমস্ত ভারতে এবং তারপরেই ইন্দিরা গান্ধী এবং তার সঙ্গে সঙ্গে তার সমর্থিতরা একত্রিত হয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে যায়। সুপ্রিম কোর্টেও বড়সড় ধাক্কা খায় প্রধানমন্ত্রী অর্থাৎ প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তারপরে শুধুমাত্র এলাহাবাদ হাইকোর্টের সম্মতিক্রমে সবটাই মেনে নেয় সুপ্রিম কোর্টও, কিন্তু তারপরে শুধুমাত্র পিএম হিসেবেই তিনি থেকে যান, কিন্তু যাবতীয় বিষয়ে তার আর কোনো সেইভাবে হস্তক্ষেপ থাকে না। অর্থাৎ প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সেই সময় তৎকালীন সময়তে এক প্রকার যথেষ্ট বেগে পড়েছিলেন। আর তারপরেই হঠাৎ করেই 25শে জুন মধ্যরাত ঠিক 3টে সবার সামনে এক অডিও মেসেজ, বার্তা। কি সেই বার্তা আগে আপনাদের সামনে রাখবো, তারপর বিস্তারিত আলোচনা দেখুন। भाइयों और बहनों, राष्ट्रपति जी ने आपातकाल की घोषणा की है। इससे आतंकित होने का कोई कारण नहीं है। आप सभी गहरे और व्यापक षड्यंत्र से अवगत होंगे जो उस समय से रचा जा रहा है जब से मैंने भारत के जन साधारण के लाभ के लिए कुछ प्रगतिशील उपाय करने शुरू किए। प्रजातंत्र के नाम पर प्रजातंत्र के काम को ही नकारने की कोशिश की जा रही है। विधिवत रूप से निर्वाचित सरकारों को कार्य नहीं करने दिया गया है और कुछ मामलों में वैध रूप से निर्वाचित विधानसभाओं को विघटित करने के उद्देश्य से सदस्यों को इस्तीफा देने के लिए बाध्य किया गया। आंदोलनों से वातावरण भर गया जिनसे हिंसात्मक वारदातें हुई। मेरे मंत्रिमंडल के साथी श्री एल.एन. मिश्र की अमानुषिक हत्या से सारे देश को धक्का लगा है। भारत के मुख्य न्यायाधीश पर कातिलाना हमले की भी हम घोर निंदा करते हैं। कुछ लोग तो हमारे सशस्त्र सैनिकों तथा पुलिस को विद्रोह करने के लिए उकसाने लगे हैं। हमारे सैनिक और पुलिस अनुशासित और देशभक्त हैं और वे उनकी झांसेबाजी में नहीं आएंगे। फिर भी इसकी गंभीरता को नज़रअंदाज नहीं किया जा सकता। विघटन तत्व पूर्ण रूप से सक्रिय है और सांप्रदायिक भावनाएं उभारी जा रही हैं जिससे हमारी एकता को खतरा है। मुझ पर सभी प्रकार के झूठे आरोप लगाए जा रहे हैं। भारतीय जनता मुझे बचपन से जानती है। मेरा सारा जीवन जनता की सेवा में बीता है। यह एक निजी मामला नहीं है। यह महत्वपूर्ण नहीं है कि मैं प्रधानमंत्री रहती हूँ या नहीं, लेकिन प्रधानमंत्री का पद महत्वपूर्ण है। কাট ঠিক এতটুক পর্যন্তই। তারপরে আরও অনেকগুলো বিস্তারিত বক্তব্য রেখেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। কিন্তু যদি খুব ভালো করে সেই বার্তাগুলো এই পর্যায়ে অন্তত 2025 সালে দাঁড়িয়ে যারা ট্রাইব টিভি বাংলা শব্দের কাটাকাটি অনুষ্ঠান প্রতিদিন দেখতে বসেন, আজ যারা দেখতে বসলেন এবং শুনতে পেলেন, নিশ্চয়ই শুনতে পেলেন সেই সময় প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলেছিলেন যে তার ওপর ওঠা সমস্ত অভিযোগ। কি সেই অভিযোগ? আবারও পিছিয়ে যেতে হবে গত 4 বছরের থেকে, অর্থাৎ 75 থেকে 71-এ। একেবারে 71-এর সময় ঠিক রায়বরেলি কেন্দ্রে সরাসরি লোকসভার নির্বাচন এবং সেখানে রাজনারায়ণের ঠিক বিপরীতে ইন্দিরা গান্ধী। রাজনারায়ণকে হারিয়ে দেয় ইন্দিরা গান্ধী এবং তারপরে মসনদ। অর্থাৎ এই 71-এ ইন্দিরা গান্ধীর এই লড়াইতে সরাসরি যখন ডিফেন্ড হতে শুরু করলো, বলা হলো এলাহাবাদ হাইকোর্টে যে এই বিষয়টি অর্থাৎ 1971-এ সম্পূর্ণভাবে করাপশন করা হয়েছে, ইন্দিরা গান্ধী সেই করাপশন করেছেন, ইন্দিরা গান্ধীর দলের লোকেরা সেই করাপশন করেছেন, এই বিষয়গুলো যখন উঠে আসে তখনই তার সাংসদ পদ খারিজ করে এলাহাবাদ হাইকোর্টের পক্ষ থেকে। অন্তত সেটাই জানা যায়। কিন্তু পরবর্তীকালে এই বিষয় নিয়ে
যখন ক্রমশ জলঘোলা হতে শুরু করে তখনই সেই কালো অধ্যায় আসে সমস্ত ভারতবর্ষে। 25শে জুন মধ্যরাত ঠিক 3টের সময় একের পর এক সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার, সংবাদ মাধ্যমের লেখার অধিকার, সংবাদ মাধ্যমের বলার অধিকার, গণতান্ত্রিক অধিকারে বারংবার হস্তক্ষেপ, এবং যে কংগ্রেস বুলডোজার নিয়ে এত কথা বলে সেই কংগ্রেসও বুলডোজারের রাজনীতি অ্যাপ্লাই করে শুধুমাত্র এমার্জেন্সির নাম করে। অর্থাৎ যে কংগ্রেস ডিক্টেটরশিপের কথা বলে অন্তত বিজেপির জমানায়, সেই ইন্দিরা গান্ধী একসময় চালিয়েছিলেন সো কল্ড ডিক্টেটরশিপ। আজ ঠিক সেই বিষয় নিয়ে কথা হবে, তার কারণ গত 50 বছর থেকে শুরু করে অর্থাৎ এখন এই পর্যায়ে সম্পূর্ণ 50 বছরে যখন এসে পড়ছি আমরা, সেই সময়কালীন অবস্থাতে কেন হঠাৎ ইন্দিরা গান্ধীর এমার্জেন্সি নিয়ে আমরা কথা বলতে শুরু করেছি। তার কারণ ইতিমধ্যেই 2025 সালে যখন আমরা পড়ছি, আপনারা সবাই জানেন 12 জুলাই 2024 সাল বিজেপির পক্ষ থেকে এই দিনটিকে সংবিধানের কালো অধ্যায় হিসেবে দেখা হচ্ছে, অর্থাৎ কালো দিন বলা হয়েছে সংবিধানের। আর ঠিক 2025-এ দাঁড়িয়ে এবার সরাসরি বিরোধী শিবিরের পক্ষ থেকে অর্থাৎ সাগরিকা ঘোষ রাজ্যসভার সাংসদ এবং সঞ্জয় রাউত শিবসেনা নেতা, তারা পর্যন্ত আরও বেশি পরিমাণে বলতে শুরু করেছেন যে এমার্জেন্সি সেই সময় নাকি সংবিধানকে বাঁচানোর জন্য করা হয়েছিল, সংবিধানের জন্য সেই সময় এমার্জেন্সি লাগু করা হয়েছিল। এবং সরাসরি আরএসএসের উক্তি টেনে সাগরিকা ঘোষ পর্যন্ত টুইট করছেন এক্স হ্যান্ডেলে। কি পোস্ট করছেন সেটা একবার দেখাবো। দেখুন, লিখছেন ইন্ডিয়াজ মোস্ট পাওয়ারফুল প্রাইম মিনিস্টার, এবং সেই সময় লেখা হয়েছে, অর্থাৎ তার পোস্টে লেখা হয়েছে ইনসিকিউর ডটার বিট্রেড ওয়াইফ ন্যাশনাল হিরোইন টাফ ডিক্টেটর। আরও একটি পোস্ট তিনি করেছেন, সেই পোস্টটিও আপনাদের সামনে রাখবো। দেখুন, তিনি লিখছেন ফর দোজ হু মে উইশ টু এক্সপ্লোর ইভেন্টস prior and post Indira Gandhi imposition of emergency 1975, take a glance at my book Vested Interest, Stag, Riot, Protest and Conflagrations throughout 1974, early 75. The emergency was a bad thing, but let's also glance at those who were intent on toppling an elected government. অর্থাৎ সোজা ভাষায় একটু ব্যাকা হলো এই এমার্জেন্সিকে সমর্থন করছেন সাগরিকা ঘোষ। দেখুন, সরাসরি কংগ্রেসের পক্ষ থেকে এই এমার্জেন্সিকে সাপোর্ট করা হয়েছে এমনটাও যেমন বলা হচ্ছে না, কিন্তু বিরোধী শিবির একত্রিত হয়ে সেই ইন্ডিয়া অ্যালায়েন্স এমার্জেন্সিকে যেন একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছেন। সঞ্জয় রাউত তো বলেই বসছেন সংবিধানকে বাঁচানোর জন্য নাকি এমার্জেন্সি সেই সময় করা হয়েছিল। অবাক লাগে, 2025-এ দাঁড়িয়ে 1975 সালের কথা মনে করে এমার্জেন্সি সঠিক ছিল এটা যারা ব্যক্ত করবার চেষ্টা করছেন তাদেরকে একবার একটু হলেও মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব, এই সাগরিকা ঘোষ এবং সঞ্জয় রাউত দুজনেই জার্নালিস্ট, এক সময়ের তথাকথিত জার্নালিস্ট। তাদেরকেও মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল তৎকালীন সময়ে, তারা কিছু বলতে পারতেন না। এবং সবচেয়ে উল্লেখযোগ্যভাবে আপনাদের একটু বলে দেব, অনেকগুলো বিষয় সামনে আসে, তা হলো মিজা অ্যাক্ট, এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় সামনে আসে, তা হলো ডিআইআর অ্যাক্ট। এগুলো কি? ডিফেন্স অফ ইন্ডিয়া রুলস, অর্থাৎ মূল উদ্দেশ্য যুদ্ধকালীন পরিস্থিতিতে দেশের নিরাপত্তা এবং প্রতিরক্ষা নিশ্চিত করতে সরকারকে বিশেষ ক্ষমতা প্রদান। অর্থাৎ সে সময় চাইলে সংবাদ মাধ্যমের মুখ বন্ধ করে দেওয়া যায়, এবং সেই সময় সরাসরি সংবাদপত্র সেন্সরশিপ, রাজনৈতিক কার্যকলাপে নিষেধাজ্ঞা, সন্দেহভাজনদের গ্রেপ্তার ইত্যাদি তো হয়েই ছিল সেই সময়। অর্থাৎ কোনো রকম বিচারের দরকার নেই, কে দোষী কে দোষী নয় দরকার নেই, মনে হলো অ্যারেস্ট করা হলো ডিআইআর অ্যাক্ট। এবং তার সঙ্গে সঙ্গে এই সাম্প্রদায়িক সময়ে সরাসরি যখন সেই সময়তে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের নিয়ে যখন এখন এত কথা বলা হয়, সে সময় ইসলাম ধর্মাবলম্বী মানুষদেরকেও বেছে বেছে টার্গেট করা হয়েছিল এমার্জেন্সির সময়তে। ভাবতে অবাক লাগে, সেই কংগ্রেস এখন বলছে সংবিধান খতরে মে হ্যায়। সেই সময় 1974 সাল, সরাসরি 1975 সাল এবং তারপরে যে কথাগুলো উঠে আসে তা হলো, বিশেষ করে যেটা দেখতে পাই সেটা হলো 24 এবং 25 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 5 নভেম্বর 1971 24th অ্যামেন্ডমেন্ট, যেখানে সংসদ কনস্টিটিউশনের যে কোনো জায়গায় চেঞ্জ আনতে পারে, এই ধারা অনুসারে সেই বিষয়টিকে লাগু করা হয়। 1972-এর এপ্রিল 25তম অ্যামেন্ডমেন্ট,
20 নভেম্বর 1973, যেখানে সরাসরি তখন সেই বিষয় নিয়ে এলাহাবাদে যথেষ্ট প্রোটেস্ট শুরু হয়, স্টুডেন্টরা প্রোটেস্ট করতে শুরু করেন এবং 18 মার্চ 1974 সাল বিহার স্টুডেন্ট সেখানে এই এলাহাবাদের রেস ধরে প্রোটেস্ট করতে শুরু করে এবং সেখানে এই প্রোটেস্টের বেশে সরাসরি পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে এবং সেই সময় 3 জন স্টুডেন্ট পর্যন্ত মারা যায়। অর্থাৎ গোটা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে অনেক দিন ধরে ইন্দিরা গান্ধীর এগেনস্টে নানান রকম বিক্ষোভ প্রদর্শন চলছিল এবং তারপরেই হঠাৎ করেই 1975-এর সেই সময় আজ ঠিক এই বিষয় নিয়ে বিতর্ক সভা শুরু। বিতর্কের মূল জায়গা এই 11 বছর অর্থাৎ 2014 সাল থেকে 2025 সালের এই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময়কে আমরা এমার্জেন্সি বলবো, নাকি 75-এর সেই কালো দিনকে আমরা সব সময় মনে রেখে বলতে বাধ্য হব যে হ্যাঁ, সেটাই হচ্ছে সংবিধানের সবথেকে খতরার দিন, সংবিধান সবথেকে বিপদের দিনে ছিলেন। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্র্যাক টিভি বাংলা। এই মুহূর্তে ঘড়ি কাটা ঠিক সন্ধ্যে 6:57 মানেই আপনারা জানেন ট্র্যাক টিভি বাংলায় প্রাইম টাইম শব্দের কাটাকাটি, যেখানে শব্দের তীরে জব্দ হয় ইস্যু। আর ঠিক এখান থেকে আমার শব্দের কাটাকাটিতে যারা যারা এই মুহূর্তে জুড়েছেন তাদের সঙ্গে পরিচয় পর্ব সারব, কিন্তু তার আগে শব্দের কাটাকাটিতে প্রথম প্রশ্ন রাখবো। দেখুন, ইতিমধ্যে মাননীয় জয়দেব ঘর রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন আমাদের সঙ্গে, মাননীয় সুকান্ত ঘোষ রাজনৈতিক বিশ্লেষক আমাদের সঙ্গে রয়েছেন, মাননীয় প্রীতম সিং বিজেপি মুখপাত্র রয়েছেন আমাদের সঙ্গে, মাননীয় রতন বালা কংগ্রেস নেতা। আপনাদের প্রত্যেককে স্বাগত ট্র্যাক টিভি বাংলা শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। দেখুন, আমি বিশ্বাস রাখবো এই মুহূর্তে দাঁড়িয়ে 75-এর সময়কে কেন আমি আবার মনে করার চেষ্টা করছি, এটা কেউ আমাকে প্রশ্ন করবেন না। তার কারণ এটা আমরা শুরু করিনি, এটা রাজনৈতিক নেতারা শুরু করেছে এবং সাধারণ মানুষের কাছে এটা পরিষ্কার হওয়া অত্যন্ত দরকারি যে কোন সময়টাকে কালো দিন তারা বলবে, তাদেরকে ভাবতে দিন। আশা রাখবো কংগ্রেসের কোনো নেতৃত্ব কিংবা কেউ এই বিষয় নিয়ে কোনো রকম কিছু বলবেন না, কিন্তু তার আগে সরাসরি শব্দের কাটাকাটিতে আমার প্রশ্ন আপনাদের সামনে রাখছি। দেখুন, প্রশ্নে ফিরবো, কিন্তু তার আগে এই মুহূর্তে সরাসরি রতনবাবুর কাছে যাব। রতনবাবু, আপনারা সরাসরি বলছেন যে এই সময়টি নাকি বিশেষ করে এমার্জেন্সি সময় হওয়া উচিত ছিল এবং সংবিধান নাকি এখন সব থেকে বেশি বিপদে রয়েছে। আপনারা 24 লোকসভা নির্বাচনের আগে থেকেই এটা শুরু করেছেন এবং রাহুল গান্ধী বারংবার লাল সংবিধান নিয়ে বারংবার এই কথা তুলেছেন। আমি শুধু একটু আপনাকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব, সেই সময় ওয়াশিংটন পোস্ট লুই স্যাম সিমেন্স এবং তার সঙ্গে সঙ্গে বিবিসির মার্ক ট্যালিকে একসঙ্গে বের করে দেওয়া হয়, দেশ ছেড়ে বের করে দেওয়া হয়। তার কারণ সেই সময় যারা বিদেশি সংবাদপত্রের সঙ্গে যুক্ত ছিলেন এবং যারা ভারতে ছিলেন, সেই সময় ভারতে থেকে বিভিন্ন লেখালেখি করতেন, তাদেরকে বের করে দেওয়া হয়েছিল। তার কারণ এই লুই স্যাম সিমেন্স তিনি লিখেছিলেন সঞ্জয় গান্ধী অ্যান্ড হিজ মাদার, তাই জন্য তাদেরকে বের করে দেওয়া হয়েছিল এবং সংবাদপত্রের সংবাদ মাধ্যমের তো গলা দাবানো হয়েছিল। তাহলে কেন আপনারা এখন বলেন যে বিজেপি কিংবা এই সময়ে মিডিয়া গদি মিডিয়া? আপনার ওপেনিং রিমার্ক, 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন। দেখুন, আমরা প্রত্যেকেই জানি যে 1975 সালের 25শে জুন আজকের এই দিনটিতে ভারতবর্ষে এমার্জেন্সি চালু করেছিলেন। তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন মাননীয়া শ্রীমতী ইন্দিরা গান্ধী এবং তারপরে আজকে প্রায় 50 বছর হয়ে গেল। সেই দিনটিকে নিয়ে যেভাবে ভারতবর্ষের যে সরকার ক্ষমতায় আছে, সেই সরকার এর আগেও বিজেপি পার্টির সরকার ছিল, তারা কিন্তু এই ব্যাপারটা নিয়ে অত করেননি। কিন্তু আজকে যেটা দেখতে পাচ্ছি সেটা খুবই কি বলবো, বলার কিছু নাই। কারণ দীর্ঘ আজকে 50 বছর আগেকার ঘটনা তুলে আজকে প্রোগ্রাম করছেন। কারণ দেখুন, সংবিধানে যে ধারাটা সবচেয়ে কলঙ্কময় আমরা সবাই জানি, এটা জরুরি অবস্থা জারি করেছিলেন মাননীয় ইন্দিরা গান্ধী। তিনি কিন্তু তার পরবর্তীতে তিনি কিন্তু স্বীকার করে নিয়েছিলেন যে এই কাজটা তার করা ঠিক হয়নি এবং পরবর্তীতে তিনি কিন্তু 21 মাস পরে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। তিনি সেখান থেকে সরে যাননি, পরাজিত হয়েছেন। আর দেখুন, আমরা ভুল ঠিক
শিক্ষা নিই। হ্যাঁ, একটা ভুল যে জীবনের সবকিছুই একদম মানে শেষ হয়ে যাবে, বিষয়টা সেরকম না। তার পরবর্তীতে বেশ তিনি আবার বেশ সময় প্রতিনিধি পাবেন। হয়েছিলেন। আমি এখানে সরাসরি প্রীতম বাবুর কাছে যাবো। প্রীতম বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। ওপেনিং রিমার্ক বলুন। প্রত্যেককে আমার সম্মান জানিয়ে আমি একটা কথা প্রথমে বলছি, আজকে এই দিনটা একটা ঐতিহাসিক, একটা কালো দিন। কারণ এই দিনেই আজকে আহ ইন্দিরা গান্ধী সে চুরি করে জেতা, তার জয়ের বিপরীতে এলাহাবাদ হাইকোর্ট টাইমার অন যখন হবে। রায় দিল। প্রীতম বাবু বলুন। বলুন। তো এলাহাবাদ হাইকোর্ট যখন রায় দিল, তার বিজয়টাকে বাতিল ঘোষণা করলো, তখন কিন্তু রাজনৈতিক একটা অস্থিরতা শুরু করে কংগ্রেস। কিভাবে তা সে 352 ধারা জারি করে একটা আপাতকালীন একটা পরিস্থিতি ভারতের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব বলুন, সাংবাদিকরা বলুন, যাই বা সাধারণ মানুষ, তাদের উপরে বিভিন্ন ভাবে একটা অত্যাচার শুরু করেছিল। সেখানে আকাশবাণীতে কি চলবে, সেখানে কিশোর কুমার কোন গান করবে, সেসব গুলো সবগুলিকে সেন্সরশিপ করা হয়েছিল। এগুলো একটা খুবই দুর্ভাগ্যের বিষয় ভারতে, যে এরকম একজন প্রধানমন্ত্রী যারা সংবিধানকে মাথায় তুলে নিয়ে তারা এই করে মানুষকে অত্যাচার করেছে এবং মানুষের যত মৌলিক অধিকার সেগুলোকে হনন করেছে। তাই আমাদের এই কালো দিনটিকে বেশ আমরা বেশ আজকে রিবেল করার সুযোগ পাবেন। আমি সুকান্ত বাবুর কাছে যাবো। সুকান্ত বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। বলুন। আমি বলতে চাই যে আজকে সংবিধান হত্যা দিবস যদি বলা হয়, কোনো ভুল বলা হবে না। কারণ সংবিধানের প্রাণকেন্দ্র হচ্ছে আমাদের পার্লামেন্ট। তারপরে আমাদের হচ্ছে রাইট টু এক্সপ্রেশন, কথা বলার অধিকার, বাক স্বাধীনতার অধিকার, সেটা হরণ করা হয়েছিল। এবং মিজা, তখন সেই আইন প্রয়োগ করা হয়েছিল। কোড অফ কন্ডাক্ট জারি করা হয়েছিল অসংখ্য সংবাদ মাধ্যম, সাংবাদিকদের ওপরে। এবং তখনকার বকলমে সঞ্জয় গান্ধী যা চালিয়েছিলেন, সেটা আর কিছু না হোক, মানে কি ধরনের ঘটনা তা আমি 3-4টে উদাহরণ দেব। প্রথম বলা হবে যে তিনি যেভাবে স্ল্যাম ডেমোলিশন করেছিলেন, এবং আরেকটি ঘটনা ঘটিয়েছিলেন, সেটা স্টেরিলাইজেশন। জোর করে প্রচুর নরনারীকে ধরে, এবং তার সঙ্গে সহায়তা করেছিল রুকসেনা সুলতানা নামে একজন নারী। এবং সেই সময় প্রধানমন্ত্রীর দপ্তর হিসেবেই কিন্তু সঞ্জয় গান্ধীর দপ্তরকে বলা হতো। তা যেদিন মানে সংবিধানের অধিকারকে মানুষের থেকে হরণ করা হবে, সেদিন সংবিধান হত্যা দিবসই তো বলা হতে হবে। ওকে, নির্ধারিত সময়ের আগে শেষ করেছেন। আমি জয়দেব বাবুর কাছে যাবো। জয়দেব বাবু, আপনার ওপেনিং রিমার্ক। 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। বলুন। দেখুন, ইতিহাসটা সবারই পড়া, আপনারও পড়া, বাকিরাও জানে, পৃথিবীর সমস্ত মানুষ জানে ভারতবর্ষের সংবিধান হত্যা হয়েছিল। কিন্তু সব থেকে হাসির ব্যাপার হচ্ছে, যারা আজকে সংবিধান হত্যা করছে তারাই আবার সংবিধান হত্যা দিবস পালন করছে। যারা সাংবাদিকদের ধরে ধরে জেলে পুরে রাখছে, যারা সমাজকর্মীদের জেলে পুরে রাখছে, যারা সংবাদ মাধ্যমকে কিনে নিচ্ছে, সংবাদ মাধ্যমকে গদি মিডিয়াতে পরিণত করছে, এবং সব থেকে বড় কথা হচ্ছে ইলেকশন কমিশনের নিরপেক্ষতাটাকে চূর্ণ বিচূর্ণ করছে, সর্বত্র হুলিগানিজম, গেরুয়াইজম ঢুকিয়ে দিচ্ছে, সেই তারাই সহর্ষে সউল্লাসে সংবিধান হত্যা দিবস পালন করছে। একটা কথা আছে না, চোরের মায়ের বড় গলা। অর্থাৎ আজকে যারা সংবিধানকে হত্যা করছে, তারা সাধু সাজতে গিয়ে সংবিধান হত্যা দিবসটাকে খুব বড়াই করে পালন করছে। সংবিধান হত্যা 1975 থেকে কি হয়েছে, 50 বছর অনেক বই লেখা হয়েছে, সবাই সবটুকু জানে। কিন্তু আজকে কারা পালন করছে, এটা বড় হাস্যকর, যারা নিজেরা আজকে সাংবাদিকদের জেলে পুড়ছে। বেশ, আমি সরাসরি প্রথমে রতনবাবুর কাছে যাব। আমি জানি প্রীতমবাবুর অনেক কিছু বলার থাকতে পারে, প্রীতমবাবুর কাছেও আসবো, কিন্তু তার আগে রতনবাবুর কাছে যাব সহজ প্রশ্ন নিয়ে। রতনবাবু, কাকে সাপোর্ট করেন, ইন্দিরা গান্ধী নাকি জয়প্রকাশ নারায়ণ? দেখুন, আপনি এই প্রশ্নটা করছেন, এটা ধরুন ইন্দিরা গান্ধীকে তো অবশ্যই সাপোর্ট করব। কারণ দেখুন, ইন্দিরা গান্ধী ভারতবর্ষে যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন, প্রধানমন্ত্রী হওয়ার পরে 11 বছর তিনি প্রধানমন্ত্রী ছিলেন। তারপরে তিনি ভারতবর্ষের জন্য যা করেছেন, এবং পাশাপাশি আমাদের যে বাংলাদেশ, পাকিস্তান থেকে আলাদা করে একটা দেশ তৈরি করেছেন। হ্যাঁ, এটা অস্বীকার করার কিছু নাই। অঞ্জন দা, ইন্দিরা গান্ধী
সংবিধানের একটা ধারা, জরুরি ধারা 352 প্রয়োগ করেছিলেন তৎকালীন সময়। ঠিক আছে, এটা এটা আমরা মানছি যে এই ধারাটা সংবিধানের সবচেয়ে মানে খারাপ ধারা, সেটা প্রয়োগ করেছিলেন। কিন্তু তিনি কিন্তু তার পরবর্তীতে কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, তিনি হারবে জেনে কিন্তু অংশগ্রহণ করেছিলেন। তার পরবর্তীতে তিনি কিন্তু আবার না 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 হারবে জেনে সেখানে সেই সময় করেনি। আমি একটা জিনিস একটু আপনাকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শকদের উদ্দেশ্যে। হিটলার পলিসি অনেকেই জানেন, হিটলারের একটা পলিসি ছিল সেই সময়, তিনি অনেকেই যারা যারা পড়াশুনো করেছেন তারা প্রত্যেকেই জানেন হিটলার একটি ধারাতে বিশ্বাস করতেন, এত পরিমাণে মানুষকে কষ্টে রাখুন যে মানুষ যেন ন্যূনতম কিছু পেলেই তাদের মনে হয় যে তারা খুব ভালো রয়েছে। অন্তত এই এমার্জেন্সির সময়তে ইন্দিরা গান্ধী থেকে শুরু করে সঞ্জয় গান্ধী থেকে শুরু করে প্রত্যেকে এত ডিক্টেটরশিপ চালিয়েছিলেন, যার জেরে তারপরে যদি সেই এমার্জেন্সি উঠিয়ে দেওয়া যায়, আবার যদি সব কিছুকে নিউট্রাল করে দেওয়া যায়, তাহলে সাধারণ মানুষ এটা ভাবতে শুরু করবে, হ্যাঁ এবার আমরা অত্যন্ত আনন্দে আছি, ভালো আছি, ইন্দিরা গান্ধীকে অবশ্যই আবারও মসনদে বসানো যেতে পারে। আমি আসবো। আচ্ছা বলি 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 আর একটু বলি। হ্যাঁ, আপনি যেটা বলছেন, আচ্ছা আচ্ছা বলুন তো, আজকে একটা ইন্দিরা গান্ধীকে নিয়ে যেভাবে মানে বিজেপি পার্টি, হ্যাঁ, এই দিনটিকে কালো দিন, অমুক দিন তমুক দিন করে যেভাবে তুলে ধরার চেষ্টা করছে অজন্তা, এইটাতে কি লাভ হচ্ছে? এটাতে কাকে ছোট করা হচ্ছে? আজকে ভারতবর্ষের একজন প্রধানমন্ত্রী, আজকে যদি যে মহাত্মা গান্ধীকে যারা গুলি করে হত্যা করে, তার যদি আজকে তারা পুজো করে, নাথুরাম গডসে পুজো করে, তো তাদের তাদের উল্লাস করা কংগ্রেস পার্টি, ইন্দিরা গান্ধী যারা স্বাধীনতার আন্দোলন থেকে শুরু করে কংগ্রেসের বিরুদ্ধে, পরাধীন দেশেও যারা কংগ্রেসের বিরুদ্ধে ইংরেজদের সমর্থন করে গেছে, তারা এই আজকে ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা জারি করা আজ থেকে 50 বছর আগে তাদের এতদিন মনে পড়েনি। আজকে যখন তাদের হাতে ভারতবর্ষ ক্ষমতায় থাকার পর মানুষ আজকে বিশ্বায়নের যুগে যারা চাকরি পাচ্ছে না, তারা খেতে পাচ্ছে না, বা কোনো বাংলা ভারতবর্ষের কোনো বেকারদের কোনো উন্নতি নাই, কিছু নাই, যখন দিশেহারা এই সরকার, তখন সুকান্তবাবু হাত তুলছেন, বলুন সুকান্তবাবু বলুন। 50 বছর আগের ইতিহাসকে টেনে নিয়ে এসে মানুষের মধ্যে আবার সেই আমি উত্তরটা নিতে হবে। সুকান্তবাবু কিছু বলতে চাইছি, সুকান্তবাবু বলুন। এগুলো তৈরি করার চেষ্টা। সুকান্তবাবু আসছে, সুকান্তবাবু বলুন। হ্যাঁ, রতনবাবু ঠিকই বলেছেন। এবার আমার প্রশ্নের উত্তরগুলো আপনাকে আজকে দিতে হবে। যেদিন যে ইলেকশনের ফল নিয়ে এলাহাবাদ হাইকোর্ট রায়টা দিয়েছিল, তার প্রত্যেক ছত্রে ছত্রে যাদের যা ছিল তা ছিল হচ্ছে এক নিম্নতম ভাবে গভর্নমেন্ট মেশিনারিকে ব্যবহার করা, এবং সঙ্গে সঙ্গে ইয়াসপাল কাপুরকে নিজের নিজের যে এক মানে মানে কি বলবো, তাকে একটা গভর্নমেন্ট অফিসার হিসেবে ব্যবহার করা হয়েছিল। এবং সেই সময় আরেকটা অ্যালিগেশন ছিল, সেটা মারাত্মক। সেই সময় ভোটারদের মধ্যে মদ থেকে শুরু করে কম্বল বিতরণ করা হয়েছিল। তার উত্তর আপনি দেবেন? এই কারণে ইন্দিরা গান্ধী সেদিন তার পরবর্তী বাধ্য হয়ে যেদিন এই রায়টা জয়প্রকাশ নারায়ণ যখন রামলীলা ময়দানে দীপ্ত কণ্ঠে ঘোষণা করলেন, কুস্তি সড়কনে বালি হে, ওই দিন তিনি বুঝেছিলেন, ওই দিন রাতে রাষ্ট্রপতিকে দিয়ে রাতে সাইন করেছিলেন। এটা নির্লজ্জ। একেবারে সেখানে তখন সেই সময় তিনি বলেছিলেন, সিংহাসন খালি হ্যায়, সিংহাসন খালি করো, দেখো জনতা চাতি হ্যায়। সুকান্তবাবু উত্তরটাকে নিয়ে রতনবাবু আমি আসছি, অবশ্যই আপনার কাছে আসবো। সুকান্তবাবু বলুন। আমার এটাই বলার কথা, তুমি যেটা বললে, সেদিন জয়প্রকাশ নারায়ণকে, অশীতিপর বৃদ্ধকে, পরের দিন আপনারা যেভাবে লকআপে পুড়েছিলেন অটল বিহারী বাজপেয়ীকে, এবং আরেকটি বড় ঘটনা সেটা হলো সঞ্জয় গান্ধী যেভাবে তার মানে বস্তি একটা ঘুরতে গিয়ে দেখেছেন কোন জায়গায় বস্তি রয়েছে, কোনো একটা মসজিদ দেখা যাচ্ছে না, ওটাকে ভেঙে ফেলো, পরের দিন ভেঙে ফেলা হয়েছিল ওই জায়গাটা, বস্তিটাকে ভেঙে ফেলা হয়েছিল। এবং নারী এবং পুরুষদের মানে কোনোভাবেই যেন সন্তান বৃদ্ধি না হয় তার অনেক প্রথা রয়েছে, অনেক ভাবে করা যেতে পারে, কিন্তু সেই সময় জোরপূর্বক স্টেরিলাইজেশন করা হয়েছিল। এই তখন প্রধানমন্ত্রীর অফিস ছিল সঞ্জয় গান্ধীকে কেন্দ্র করে, সঞ্জয় গান্ধী ছিল এবং আপনাদের সিদ্ধার্থ বাবু ছিল সবচেয়ে বড় পরামর্শদাতা এই ইন্দিরা গান্ধীর আমি ভক্ত হয়েও আজকে এই বলতে বাধ্য হলাম রতন বাবু। না ঠিক আছে, আপনি বলতেই পারেন, এটা ইতিহাস, এটা সবাই জানে মোটামুটি, যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র বলুন বা যারা রাজনীতি করেন,
এটা আমাদেরকে ইতিহাস। মনে করালেন সবাই রতনবাবু জানে। পুরোপুরি আপনি বলুন, জয়প্রকাশ তাহলে নারায়ণের আপনি কথা। এতক্ষণ বললেন হ্যাঁ, না কেন? জয়প্রকাশ আমি নারায়ণের অবশ্যই কথা আমি তাহলে বলি। আপনি রতনবাবু, জয়প্রকাশ নারায়ণের কথা জয়প্রকাশ বললেন না কেন? নারায়ণের কথা বলি। জয়প্রকাশ নারায়ণ রতনবাবু আমার প্রশ্নটা কি তাহলে আপনি স্পেসিফিক ছিল? জয়প্রকাশ নারায়ণের কথা বললেন না কেন আর এতক্ষণ? কোন জয়প্রকাশ বলি। নারায়ণ কথা বলছি জানেন? যিনি একসময় হ্যাঁ, ইন্দিরা গান্ধীকে ভীষণ ভালোবাসতেন প্রথম, হ্যাঁ, এবং তাকে দ্বিতীয় হিন্দু বলতো, ঠিক আছে, দ্বিতীয় হিন্দু হ্যাঁ, বলে এবং ডাকতো, হ্যাঁ। শুধু তাই নয়, জওহরলাল নেহেরুও তাকে সরাসরি হ্যাঁ। প্রধানমন্ত্রী হিসেবে রাখতে চেয়েছিলেন। একদম, তিনি একদম। হচ্ছে সেই তা জয়প্রকাশ ওনাকে- নারায়ণ, এবং ওনাকে তিনি জেলে যেদিন ভরে- যেই উনি সভাটা জেলে করেছিলেন ভরেছিল, হ্যাঁ। সেই সভাতে 5 লক্ষ লোক একত্রিত হয়ে দাঁড়িয়েছিলেন সেখানে তার সবার কথা শোনার জন্য। আমি বলি, হ্যাঁ হ্যাঁ বলি। রতনবাবু। দেখুন, জওহরলাল সুযোগ নেহরুর দেবো, সুযোগ সাথে একসাথে পরাধীন দেশে এই জয়প্রকাশ নারায়ণজি উনি কিন্তু লড়াই করেছে ইংরেজদের তাহলে বিরুদ্ধে। দর্থহীন এবং ভাষায় আপনি জওহরলাল- বলতে পারলেন না এবং- কেন এবং জয়প্রকাশ ইন্দিরা নারায়ণের গান্ধীকে কথা? শুনুন, বলি, ইন্দিরা গান্ধীকে খুব স্নেহের চোখে দেখতেন উনি। ওনাকে শুনুন অঞ্জনদা, রাজনীতিতে কখন কি হবে, কে কার সাথে থাকবে, কে কার সাথে থাকবে না, সেটা শুধু তো ইতিহাসে বহুত এরকম ঘটনা ঘটেছে। সেটা কোনো ব্যাপার না। সুমনবাবুর কাছে আসবো। আজকে যিনি দক্ষিণে, কালকে তিনি বামেন। না না ঠিক না আছে? না না, পরশুদিন এটা কাল এটা এটা ভক্ত নীতি বামেন। নয়, আমি এটা বলি, কখনো নীতি আমি হতে বলি, পারে না, এটা আমি একটা বলি, রাজনীতির নীতিই হতে পারে না। কথা হয়েছিল দেখুন অ্যাকচুয়ালি রতন বাবু কংগ্রেসের মুখপাত্র, তাই তিনি চেষ্টা করবেন সাত দিয়ে মাছ ঢাকার জন্য। আসলে দেখুন কিছু জিনিস, একটা প্রবলেম কি অঞ্জন দা, ডোন্ট টেক মি আদারওয়াইজ, অ্যাকচুয়ালি কি মানে বিভিন্ন দলের প্রতিনিধিরা থাকে না আর কি। তো কে কোন ভাবে কিভাবে উত্তর দেয় সেটার যদি উত্তর আমি সেভাবে দিই তখন মনে করবেন যে আমি রাজনৈতিক বিশ্লেষকদেরকে নিয়ে বিশ্লেষণা করছি। কেউ খারাপ ভাবে নেবেন না, আমি আর কাউকে ব্যক্তিগত কোনো ধরনের আলোচনার মধ্যে যাচ্ছি না। আজকে এই আজকে কংগ্রেস যেভাবে করে বা আজকে গণতন্ত্রকে হত্যা করেছিল লিটারেলি, এটা শুনে কোনো দ্বিমত নেই। রতনবাবু বলুন কি যে বলুন, আপনারা ক্রিটিসিজম বিজেপিকে নিয়ে করতে পারেন বা মোদীকে নিয়ে করতে পারেন, এটাই তো গণতন্ত্র। তার জন্যই আজকে মক্কা সদাগর থেকে শুরু করে আজকে হ্যাঁ। তার গণতন্ত্রকে হত্যা করেছিল কংগ্রেস, গণতন্ত্রকে প্রতিষ্ঠাও করেছিল প্রীতম বাবু। হ্যাঁ বলুন, বলুন। আমি একটা কথা বলি, হ্যাঁ বলুন। এটাই তো গণতন্ত্র। আমি বলবো আপনি শুনবেন, আপনি হ্যাঁ বলবেন বলুন। আমি। হ্যাঁ, না না, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে যখনই কংগ্রেসের নেতারা এসে থেকে তার মৃত্যু কামনা করছে মঞ্চ থেকে, তারপরও সেই কংগ্রেস ব্যক্তিরা বেঁচে আছে, জেলে ঢুকেনি। কারণ কি, বিজেপি যদি আজকে গণতন্ত্রে বিশ্বাস না করতো হয়তো তারা জেলে থাকতো। দেখুন, ক্রিটিসিজম একটা আলাদা জিনিস, রাজনীতি করছেন, বিপক্ষ দলে আছেন, আপনি না প্রীতম রাজনীতি বাবু, করুন। আপনারা এই কথাটা বলেন ঠিকই, কিন্তু আপনাদেরকে একটু মনে করিয়ে দেবো সেই সময় ইন্দিরা গান্ধীকে আরএসএস পর্যন্ত সমর্থন করেছিল, আর সেই আরএসএস এখন বিজেপিকে সমর্থন করে। ইন্দিরা গান্ধী জেলেও ছিল অঞ্জন দা, ইন্দিরা গান্ধী জেলেও ছিল। আরএসএস এর বিভিন্ন রাজনৈতিক, এক সেকেন্ড, বিভিন্ন স্বয়ংসেবকদের, আরএসএস এর বিভিন্ন স্বয়ংসেবকদের আরএসএস অফিস থেকে তুলে নিয়ে গিয়ে কারাবন্দী করা হয়েছিল। এটা মানে শুধুমাত্র শিবসেনাকে ছাড় দেওয়া হয়েছিল, মানে সিপিএম কেও ছাড় দেওয়া হয়নি, কমিউনিস্ট পার্টিকেও ছাড় দেওয়া হয়নি, কাউকে তখন ছাড় দেওয়া হয়নি। 11 লক্ষ বিভিন্ন আমি ধরনের তো মানুষ, নেতাদেরকে আমি ছেড়ে বারবার দিলাম, এখানে রাজাদেরকেও ছেড়ে দেওয়া হয়নি। সেই সময় প্রিভি পার্স বন্ধ করে দেওয়া হয়েছিল, রাজাদের যেটাকে ভাতা দেওয়া হতো সেই ভাতাটা বন্ধ করে দেওয়া হয়, এবং তার সঙ্গে সঙ্গে রাজাদেরকেও গারদে পোড়া হয়। এটাই এমার্জেন্সি। আমি সেটাই বলছি, 11 লক্ষ মতো রাজনৈতিক বিরোধী এবং সাংবাদিক সমাজকর্মী সবার উপর নিশা এবং ডিআইআর আইন এখানে লাগু করেছিল। কি কারণে লাগু করেছিল? আজকে ইন্দিরা গান্ধী নিজেকে মনে করতো যে ইন্দিরা ইজ ইন্ডিয়া, ইন্ডিয়া ইজ ইন্দিরা। তার মধ্যে এতটা অহংকার চলে আসছে। প্রবলেমটা ঠিক যেমন অহংকার নরেন্দ্র মোদীরও রয়েছে, ঠিক যেমনটা একেবারে লোকসভা নির্বাচনের আগে তিনি বলেছিলেন এক সময়, মনে রয়েছে নিশ্চয়ই প্রীতম বাবু আপনার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পর্যন্ত বলেছিলেন লোকসভা নির্বাচনের আগে, ইস বার 400 পার। এগুলো ডিক্টেটরশিপ মধ্যেও পড়ে, এগুলো মোদিইজম কাজ করছে ভারতের মধ্যে। এক সেকেন্ড রঞ্জন, আমার বলতে দিন কথাটা। আমার নামটা রঞ্জন নয়, আমার নামটা অঞ্চল, প্লিজ। আপনি যদি আমাকে বলেন যে 700-র মধ্যে কত পেতে চাও তুমি, আমি 700-তে 700 পেতে যাবো। আর সেখানে গিয়ে আমি কম পাচ্ছি সেটা অসুবিধা নয়, পাস করছি তো, আমাকে আমার শিক্ষকরা পাস করাচ্ছে, তো সেরকমই জনতা জনার্দন মোদীকে পাস করাচ্ছে। তাকে কোনো এলাহাবাদ হাইকোর্ট বলুন, সুপ্রিম কোর্ট বলুন, তার ইলেকশন নিয়ে তার সার্টিফিকেট রিটার্ন নিয়ে নেয়নি। বা সেখানে নরেন্দ্র মোদীজি আজকে মুর্মু মহাশয়াকে বলে, রাষ্ট্রপতি মহাশয়কে বলে আজকে
ইমার্জেন্সি লাগু করেনি। তাই বিভিন্ন ধরনের ক্রিটিসিজম চলবে, কিন্তু ইন্দিরা গান্ধী কংগ্রেস সরকার এই দেশটাকে নিজের পরিবারের একটা সম্পদ মনে করে নিয়ে বসেছিল। আজকে তাদের ভাষণ থেকে শোনা যায় যখন তারা কিভাবে কটূক্তি করে। আজকে দেখুন, কংগ্রেস তো দুটা ভাগে ভাগ হয়েছিল, একটা কংগ্রেস রিয়েল, একটা কংগ্রেস ইন্দিরা। আজকে যে সময় কামরাজ বলুন বা বিভিন্ন আজকে তখন কংগ্রেস বিজেপি ছিল শুরু না করে তো, বিভিন্ন বড় বড় নেতারা বিজেপি আজকে তখন কেন পার্টি তৈরি সাইড হয়ে হয়নি। আছে? কারণ এটা পার্টি পরিবারতন্ত্রতে চলছে। তারা কোনো দেশের কিছু নয়, তারা শুধুমাত্র একটা ফেল হওয়া প্রোডাক্টকে বারবার মাথায় তুলে জেতানোর চেষ্টা করছেন। আর পশ্চিমবঙ্গকে নিয়ে বলার কিছু নেই, কারণ কি তৃণমূলের কেউ নেই। আমি রাজনৈতিক বিশ্লেষককে বলতে যাব, তখন গিয়ে জিনিসটা আমাকে আবার বলবেন আপনি বিশ্লেষণা করছেন। কারণ আমি বলছি আজকে তৃণমূলে আমার বিষয়টা আমি রেখে দিচ্ছি। আজকে তৃণমূলকে এখানেও কিছু বলবো না, জানেন? আজকে এখানে যখন ইলেকশন হয় না, ইভিএম নিয়ে আমাদের ছেলেরা, পশ্চিমবঙ্গের ছেলেরা ম্যারাথন দৌড় দেয়। আজকে যখনই ইলেকশন হয় না, তখনই বিরোধী দলের ইলেকশন নমিনেশন করতে গেলে পিছনে চাকু মারে। আজকে যখন এখানে কোনো মিডিয়া যখন আজকের এই মমতা ব্যানার্জির এগেনস্টে বা কোনো সত্যি তুলে ধরার চেষ্টা করে না, তখন তার নামে বিভিন্ন, আমি কারো কোনো মিডিয়ার নাম বলছি না, আমাদের এখানে অনেক নোয়িং ফেস যারা জার্নালিস্ট, তাদের বাড়িতে এখন ভুরি ভুরি নোটিশ পড়ে আছে। কে পাঠিয়েছে জানেন? তারা পাঠিয়েছে হচ্ছে মমতা ব্যানার্জির পুলিশ। আজকে মমতা ব্যানার্জির পুলিশ কিভাবে পাঠাচ্ছে সেটা আমার বা আপনার জানার ইসে কিছু না। আপনি একটা কিছু কথা বলুন, একটা কালকের দিনে সত্যি তুলে ধরুন, দেখবেন আপনার বাড়িতেও নোটিশ চলে গেছে অঞ্জনদা। কারণ কি, আজকে গণতন্ত্রটাকে মানাটা একটা কি, যে মনটা বড় করে সবার চিন্তা করা, সবকা সাথ সবকা বিকাশ, যার জন্য ভারতীয় জনতা পার্টি বলে, এবং সেই রাস্তাতেই চলে। আর তাছাড়া আমি কোনো আর ধরনের সেই আলোচনা বা सबका সিপিএম साथ বলুন, सबका विकास কংগ্রেস से বলুন, शुभेंदु তৃণমূল বলুন, शुभेंदु बाबू बोलें जे इस बार सबका साथ सबका विकास नहीं होगा, सिर्फ हिंदुओं का होगा, मुसलमानों का नहीं होगा। शुभेंदु अधिकारी না बोलें। দেখুন, আমি আমি আপনাকে পরিষ্কার একটা জিনিস অঞ্জনদা বলতে যাচ্ছি, যে শুভেন্দু বাবু কি বলছেন, বা কোনো এক বিধায়ক কি বলছেন, বা অপোজিশন লিডার কি বলছেন, আমি একজন সংগঠনের ব্যক্তি, আমাকে সংগঠন পাঠিয়েছে আপনার মিডিয়াতে বলার জন্য। তো আমি পার্টি যেটা লাইন আছে আমি সেই লাইনেই কথা বলবো। আপনি আমার মুখ থেকে যত কথা বের করার চেষ্টা করুন, সেটা হবে না। কারণ আপনি জানেন আমাকে ব্যক্তিগতভাবে আমি কোনো ধরনের আপনার ফাঁদে পা দেবো না। কিন্তু আমাদের পার্টির মতো সবকা সাথ সবকা বিকাশ ফাঁদ সবকা নয়, এগুলো বিশ্বাস রিয়েল ও প্রশ্ন, সবকা প্রয়াস, কোনো ফাঁদ সেইভাবে নয়। করে আমরা দেশ চলবে, রাজনৈতিক নেতা নই সেইভাবে প্রীতম করে বাবু, গণতন্ত্র হয়। আমি রাজনৈতিক নেতা নই, আমি একেবারে ক্লিন চিটের একজন দায়িত্বশীল সংবাদ নিশ্চয়ই, মাধ্যমের কর্মী, সাদাকে নিশ্চয়ই, সাদা নিশ্চয়ই কালোকে অঞ্জনদা। কালো বলতে জানি, এই জন্য সাধারণ মানুষ শব্দের কাটাকাটি নিশ্চয়ই, অনুষ্ঠানটা নিশ্চয়ই বারংবার অঞ্জনদা। করে দেখছে। ট্রাইব টিভি বাংলায় ঠিক অঞ্জনদা। 6:57 বারংবার এই প্রাইম টাইমে সাধারণ মানুষ শব্দের নিশ্চয়ই, কাটাকাটি নিশ্চয়ই, দেখছে। খুব সুন্দর চলে তার কারণ চ্যানেল আপনার, সাদাকে সেটা বলছি সাদা না। কালোকে কালো বলি আমরা। নিশ্চয়ই, এখানে কোনো নিশ্চয়ই। রাজনীতি নেই যে আমরা না, ভাত না, না, পাচ্ছি, কোনো ডোন্ট রাজনীতির ওয়ারি, বিষয় না। আপনাদের শুধু উত্তরটা কোনো দিন। রাজনৈতিক বিষয় না। হ্যাঁ। আমি বলছি তো, আমি যেটা বলছি এটা আমার পার্টির লাইন যেটা আছে সেই লাইনে আমি কথা বলছি। আমার পার্টির লাইন আছে সবকা সাথ সবকা सबका साथ বিশ্বাস सबका विकास। আমি সবকা সুকান্ত বাবুর প্রয়াস। কাছে যাব। সুকান্ত বাবু, নিশ্চয়ই, নিশ্চয়ই। सबका साथ सबका विकास सबका प्रयास, হ্যাঁ, কাটেঙ্গে তো বাটেঙ্গে, এক হে তো সির্ফ এক। প্লিজ না সুকান্ত না, বাবু। এখন দেখো, মানে সব জায়গাতেও এই একাধিপত্য এইটা দেখা যায়। হ্যাঁ, সেন্ট্রালাইজিং টেন্ডেন্সি আমাদের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার একটা তুমি বলতেই পারো দুর্বলতম বৈশিষ্ট্য। কিন্তু আমি কয়েকটা জায়গায় একটু আলোকপাত করব। এটা আমি আবার রতনদার কাছেই প্রশ্ন থাকবে। আমরা সবসময় ইন্দিরা গান্ধীকে দায়ী করছি, কিন্তু বকলমে যে চালিয়েছিল পুরো প্রশাসনটা, তার নাম ছিল সঞ্জয় গান্ধী। এবং সঞ্জয় গান্ধী এসেই তখন ইন্দ্র কুমার গুজরাল, আমি যদি ভুল না করি, তখন ইনফরমেশন ব্রডকাস্টিং মিনিস্টার ছিলেন। তাকে সরিয়ে দিয়ে বিদ্যাচরণ শুক্লাকে বসিয়ে রাইট দেওয়া হয় রাইট। এবং তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয় আমার কাছে আগে পাঠিয়ে দিতে হবে কোন কোন বিষয় কভারেজ করা যাবে একটা ন্যাশনাল চ্যানেল। তার মানে তুমি বুঝতে পারো কত বড় সেন্সরশিপ। এবং একেবারে, আরেকটা একেবারে। কথা বলি, রতনদা হয়তো আমি আমি এটা আমি উত্তর তো দিলে সুকান্ত ভালো বাবু হতো। সেই জন্য আমি একটু খালি ইনক্লুড করে দেবো, সেই সময়তে যারা বিদেশি সংবাদ মাধ্যমের কর্মী ছিলেন তাদের মধ্যে থেকে দ্য ওয়াশিংটন পোস্ট, লুইস অ্যাম সিমেন্স, তিনি লিখেছিলেন যে সঞ্জয় গান্ধী এবং তার মা এটা নিয়ে একটা লেখা লিখেছিলেন বলে তাকে বের করে দেওয়া হয় এই দেশ থেকে। শুধু তাই নয়, বিবিসি নিউজের মার্ক টেলিকেও বের করে দেওয়া হয়েছিল সেই সময় সঞ্জয় গান্ধীর ইনস্ট্রাকশনে, আমি যদি খুব ভুল না হই। সুকান্ত বাবু বলুন সুকান্ত না, বলুন। হ্যাঁ, আরেকটা প্রশ্ন, আরেকটা রতনদা বললে ভালো হতো। যদি হ্যাঁ, বলুন। ইন্দিরা গান্ধী ওই দিন ক্যাবিনেট মিটিং এ সিদ্ধান্ত, যেদিন এই এলাহাবাদের কোর্টের রায়টা আসে, সেদিন সিদ্ধান্ত হয়েছিল যে জগজীবন রাম
ডিফেন্স মিনিস্টার, তাকে মানে অ্যাক্টিং প্রাইম মিনিস্টার হিসেবে রাখবার জন্য সঞ্জয় গান্ধী, যেটুকু আমার যদি ভুল না করি, বুদ্ধি দিয়েছিলেন না মা তুমি এটা এমার্জেন্সি জারি করো। তার মানে আমার প্রশ্ন একটা জায়গায়, পরিবারতন্ত্র আছে, থাকবে, সব ঠিক আছে, কিন্তু ইন্দিরা গান্ধীর মতো বুদ্ধিমতী মহিলা যখন দেখলেন এত বড় একটা সিদ্ধান্ত হলো, তারপরেও গিয়ে কিন্তু তিনি যেভাবে মানে এই এমার্জেন্সি জারি করে মানুষের উপর নির্যাতন বয়ে এনেছিলেন, সেটা কিন্তু একটা কালোতম অধ্যায়। কিন্তু একইভাবে বর্তমান বিজেপি সরকারের মোদি সেই একই পথে হাঁটছে, কিছু যে অঞ্জনের সঙ্গে আমি সহমত, কিছু কিছু জায়গায় কিন্তু সেটা করতে চাইছে। আপকি বার এত পার, আমরা শুধু হিন্দু ভোট নেব, আমরা শুধু 70% হিন্দুর ভোট হলেই আমরা এই রাজ্যে জয়যুক্ত হব। তার মানে কি? আমি কোন জায়গায় গিয়ে রাজনীতিটা বুঝতে পারছি না। তার মানে এই কালো অধ্যায় বা সংবিধানকে ভঙ্গ করা, এটা কিন্তু প্রতিদিন হয়ে থাকছে, এই রাজ্যেও হচ্ছে, এবং সেটা ওই 1975 সালের সেই দিনগুলোতেও হয়েছে। হ্যাঁ, আমি আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। আমি শুধু একটা বিষয় এখানে একটু মেনশন করতে চাইবো সুকান্ত বাবু, হয়তো মনে থাকবে সঞ্জয় গান্ধী প্রসঙ্গ যখন অমৃতবাবু আসবো আপনার কাছে, তখন 5 স্তরীয় একটি এজেন্ডা তৈরি করা হয়েছিল সঞ্জয় গান্ধীর সময়তে। 5 স্তরীয় এজেন্ডা আমি একটু মনে করিয়ে দিই দর্শকদেরকে, তার কারণ কংগ্রেসের অনেকেই খালি পড়ে থাকেন যে শুধুমাত্র বিজেপির সময়ই নাকি ডিক্টেটরশিপ চলছে। ইন্দিরা গান্ধী কথা বললে একেবারেই ওই যে আমি কিছুক্ষণ আগে যখন ট্যালি করতে নিলাম তখন সরাসরি ইন্দিরা গান্ধীর নামটাই সামনে এলো, জয়প্রকাশ বাবুর নামটা সামনে এলো না। অর্থাৎ সরাসরি যখন জয়প্রকাশ নারায়ণবাবুর কথা উঠে আসে, সেই সময় যখন ইন্দিরা গান্ধীকে তিনি এত ভালোবাসতেন, এই সঞ্জয় গান্ধী এবং ইন্দিরা গান্ধী দুজন মিলে 5 স্তরীয় এজেন্ডা নিয়ে এসেছিল। তার মধ্যে ছিল ফ্যামিলি প্ল্যানিং, এলিমিনেশন অফ ডাউরি সিস্টেম, অ্যাডাল্ট এডুকেশন, প্ল্যান্টিং ট্রিজ, ইরাডিকেশন অফ কাস্ট সিস্টেম। এর মধ্যে সবথেকে ভয়ঙ্কর যেটা সুকান্তবাবু কিছুক্ষণ আগে বললেন, সেটা হচ্ছে স্টেরিলাইজেশন, অর্থাৎ বন্ধাত্মকরণ। হিটলারের মতো শাসনতন্ত্র চালিয়েছিলেন সেই সময় 1975-এ, এবং সেই সময় 60 লাখ 16 থেকে বয়স থেকে শুরু করে 70 বছর বয়স পর্যন্ত কতজন মারা গিয়েছিলেন তার কোনো ধারণা নেই আপনাদের। 16 থেকে শুরু করে 70 বছর পর্যন্ত প্রায় সেই সময়তে 2000 মানুষের মৃত্যু হয়েছিল শুধুমাত্র রাইট ট্রিটমেন্ট না হওয়ার জন্য। এটা হয়েছিল সেই 1975 সময়, এটাকে বলা হয়েছিল ইমার্জেন্সি। রতনবাবু, এরপরও আপনাদের এক্সপ্লেনেশন থাকে। একটা পয়েন্ট রতন দা, একটা পয়েন্ট, তখন রাস্তার থেকে ধরে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল, এবং যারা সারাদিন খেটে খাওয়া দিনমজুর তাদেরকেও ছাড়া হয়নি, এবং বিহার থেকে শুরু করে বহু জায়গায় রেশন বন্ধ করে দেওয়া হয়েছিল। এটা অঞ্জন বললে না, রেশন বন্ধ করা হয়েছিল, এবং তার মানে যে সাহায্য করেছিল সে ছিল হচ্ছে রুকসানা সুলতানা। বলি, হ্যাঁ, বামপন্থীদের উপরেও খুব অত্যাচার হয়েছিল, এটা বলতে অস্বীকার করার কোনো জায়গা না। বলি অঞ্জনদা, সুকান্ত বাবু অনেকগুলো প্রশ্ন করলো, আমি বলি যে দেখুন, সব আমি মেনে নিলাম, ঠিকই বলছেন ওনারা, কিন্তু একটা জিনিস কি, এই একটা যখন সংবিধানের একটা ধারা যেটা রাষ্ট্রপতি শাসন জারি করা, সেই রাষ্ট্রপতি শাসন জারি করলে স্বাভাবিকভাবে গোটা দেশের সব দিক দিয়ে, আর্থিক বলুন, সামাজিক বলুন, সব দিক দিয়ে কিন্তু একটা সমস্যা হয়। মিলিটারি শাসন, এটা আমরা সবাই জানি। সেই শাসন যখন জারি করা হয়েছে তখন এই সমস্যা হবেই, এটা স্বাভাবিক। এটার মধ্যে ভুল ত্রুটি কিছু নাই। যিনি জারি করেছেন এটা সম্পূর্ণ তার দোষ, এটা স্বীকার করার কোনো জায়গা নাই। কিন্তু অঞ্জন দা, পরবর্তীতে যখন ইন্দিরা গান্ধীকে এনারা সবাই মিলে সিবিআই ডেকে যখন তাকে গ্রেপ্তার করা হলো, যখন তার বিরুদ্ধে বিচারের ব্যবস্থা করা হলো, ইন্দিরা গান্ধীকে কিন্তু একদিন জেলেও যেতে হয়েছিল। তারপরে কিন্তু ইন্দিরা গান্ধী তিনি নিঃসঙ্গ হয়ে গেছিলেন, একা হয়ে গেছিলেন, তিনি কিন্তু অনুতপ্ত ছিলেন। তিনি অনুতপ্ত থাকার পরে কিন্তু তিনি দেখেছেন যে কোনো একটা জায়গায় বিহারে সেখানে দলিতদের উপরে অত্যাচার হয়েছিল এবং প্রচুর দলিত সম্প্রদায়ের মানুষকে মেরে ফেলেছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ থাকা সত্ত্বেও কিন্তু বিহারের ইন্দিরা গান্ধী ছুটে গেছিল। ইন্দিরা গান্ধী কিন্তু আবার তার ভুল বুঝতে পেরে কিন্তু তিনি আবার কখনোই পালিয়ে যাননি, তিনি মানুষের স্বার্থে থেকে। হ্যাঁ, হতে পারে কাউরি কুমন্ত্রণায়, দেখুন আজকে নবাব সিরাজদৌল্লা বলুন, আমরা দেখেছি যেখানে ইংরেজরা নানা রকম কুমন্ত্রণা, যেটা বললেন সুকান্ত বাবু, যে আমি ওনার সাথে সহমত, যে ওনার যে ছেলে, দেখুন পেটের সন্তান, তিনি যদি তার মাকে কোন রকম চাপ সৃষ্টি করে বা জানি না কি করেছে,
যেখানে সঞ্জয় গান্ধীর পরামর্শে হোক, তার চাপে হোক, ইন্দিরা গান্ধী বাধ্য হয়েছে এরকম একটা সিদ্ধান্ত নিতে। তবুও তিনি রাষ্ট্রের প্রধান, তিনি কখনোই জনগণের যেটা ক্ষতি হয় সেরকম সিদ্ধান্ত নেওয়া ওনার উচিত হয়নি। জানি না সেই সময়কার রাজনৈতিক পরিস্থিতি পরিবেশ কি ছিল, আমরা যতটুকু জানতে পারছি সম্পূর্ণ কিন্তু বই থেকে, বা আমরা কিন্তু সেই সময়কার বই থেকে আপনি রতনবাবু, আপনি বই থেকে বলছেন ইতিহাস, ইতিহাস সেটা নিয়ে তো আমি যাবই না রতনবাবু। তার কারণ আমরা 2014 সালের আগে অবধি যা পড়ে এসেছি সেটা একসময় কংগ্রেস গভর্নমেন্টের যাবতীয় সেখানে ফোকাস ছিল। কংগ্রেস গভর্নমেন্ট সম্বন্ধে আমরা পড়েছি, এবং শুধু তাই নয়, আমার বলতে খুব খারাপ লাগে, আমিও যখন আমার ইতিহাসটা পড়েছি, আমি যখন জানতে পেরেছি আমার ভারতের ইতিহাস, সেখানে শুধুমাত্র মোগল সাম্রাজ্যের কথাটাই সব থেকে বেশি জানতে পেরেছি। এটার মধ্যে কোনো ভুল নেই, কোনো ভুল নেই। ভুল বলছি না, আপনারা যারা বলছেন, এই যে সুকান্ত বাবু বলছেন বা জয়দেব বাবু যারা বলছেন, আমি কাউরির কথা কিন্তু আমি জয়দেব বাবু এখন একটা কথাই বলেনি রতন বাবু। আমি ভুল বলছি এটা বলছি না, কিন্তু 50 বছর আগেকার ঘটনাকে টেনে নিয়েছি আজকে কি প্রমাণ করতে চাচ্ছে বিজেপি সরকার? প্রমাণ কিছু নয়। দেখুন, বিজেপি কি প্রমাণ করতে চাইছে? বিজেপির প্রোপাগান্ডা তো একেবারেই কোনোভাবেই খেলবে বলে অন্তত মনে হয় না। তার কারণ বিজেপি যদি কোনো কারণে কোনো প্রোপাগান্ডা করছে সেটা তাদের ওপরই বুমেরাং হয়ে পড়বে। তার কারণ 1975 সবার মনে রয়েছে। আপনাদের শুধু একটা ডেটা দিয়ে রাখি, 10% মানুষ অন্তত এই সময়ে দাঁড়িয়ে 2025-এ দাঁড়িয়ে 10% মানুষ শুধুমাত্র এই 75 বা এমার্জেন্সি সম্বন্ধে ওয়াকিবহল, বাকিরা জানেই না অ্যাকচুয়াল এমার্জেন্সি ঠিক কি হয়। আমি এখানে জয়দেব বাবুর কাছে যাব। জয়দেব বাবু বলুন। আপনার ডেটাই বলে দিল যে একটা অপ্রাসঙ্গিক তাহলে আমরা আলোচনা করছি, মানে যেখানে ডেটাতে দেশের মানুষ 10%, তার মানে আমাদের দর্শক সংখ্যাও আজকে 10%, কারণ কেউই জানে না, এমার্জেন্সি মাথায় দেয় না, খায়। তো যদিও আপনি এটাকে রিলেভেন্ট বললেন, হ্যাঁ, এবারে এখানে একটা জিনিস, আপনি ইন্দিরা গান্ধীর এমার্জেন্সিটা দেখালেন, কিন্তু সেই মানুষটার সফলতা, ব্যাংক রাষ্ট্রায়ত্তকরণ করা থেকে, পাকিস্তানকে দুটুকরো করা থেকে, তার যে আজকে সে যে দেশরত্ন, ভারত রত্ন, তার যে সফলতা, সে যে আজকের আধুনিক ভারতের কারিগর, সেটাও তো আপনাকে স্বীকার করতে হবে। আধুনিক ভারতের কারিগর ইন্দিরা গান্ধী, এবং ইন্দিরা গান্ধীর সময়ই ভারতকে দেখে আমেরিকা চমকাতো। আজকে যে আমেরিকা ধমকায়, আজকে যশস্বী আমাদের বিশ্বগুরুর জামানায় যে আমেরিকা আমাদের ধমকায়, ইন্দিরা গান্ধীর আমলে সেই আমেরিকা ভারতকে দেখে চমকাতো, ভয় পেত। এটাও তো ইতিহাস বইতে লেখা ছিল। একবারের জন্য না রতনবাবু উচ্চারণ করলো, না আপনি উচ্চারণ করলেন, আপনি নিরপেক্ষ অ্যাঙ্কার। এবারে এই জয়দেব বাবু, আপনাকে শুধু একটা বিষয় একটু এক্সপ্লেন করে দেবো। আপনি বললেন যখন নিরপেক্ষ অ্যাঙ্কারের কথা, তখন আপনাকে জানিয়ে রাখি, তা হলো এই ইন্দিরা গান্ধী সম্বন্ধে, প্রধানমন্ত্রী সম্বন্ধে, প্রাক্তন প্রধানমন্ত্রী সম্বন্ধে আমাদের যথেষ্ট সম্মান রয়েছে, এবং সম্মান রয়েছে বলেই আমরা বিশ্বাস করি গণতন্ত্রে। তার কারণ 75-এর পরে এই ব্যক্তি সরাসরি গণতন্ত্রকে হাতিয়ার বানানো হয়েছিল তার পক্ষ থেকে, এবং গণতন্ত্রকে বলা হয়েছিল হ্যাঁ গণতন্ত্রই সবার শীর্ষে। আর সেই জন্যই তার সম্বন্ধে যে নেগেটিভিটি আজ আমরা সবাই মিলে একসঙ্গে আলোচনা করছি, এর একটি মূল অর্থ, মূল কারণ হলো যেন বিজেপি গভর্নমেন্টের দিকেও সবাই ভালো করে তাকিয়ে দেখতে পারে যে বিজেপি গভর্নমেন্টও ঠিক একই রকম জিনিস করছে কিনা। আর ঠিক সে কারণের জন্যই আজ আবারও প্রমাণ হলো যে আমরা নিরপেক্ষতার সঙ্গেই জার্নালিজমটা করছি। জয়দেব বাবু, না, এইখানে আপনি সেতলাবাদ, মেধা পাটকার, একের পর এক, দা ওয়াল, দা মিনিটস, বিভিন্ন দা ক্লিকস, সাংবাদিকদের যেভাবে জেলে গারদে পুড়ে পচাচ্ছে, যেভাবে জেলে পুড়ে কণ্ঠ রোধ করছে আপনাদেরই জাত ভাই। তারা সাংবাদিক, তারা কেউ পোর্টাল চালায়, কেউ নিরপেক্ষ ভাবে তারা সংবাদ পরিবেশন করে, তাদের চাকরি খেয়ে নিচ্ছে। আজকে রবিশ কুমারের নাম একবার উচ্চারণ করলেন না, প্রসন্ন বাজপেয়ীর নাম উচ্চারণ করলেন না, এনডিটিভির হ্যান্ড ওভার হয়ে যাওয়া প্রণয় রায়ের নাম উচ্চারণ করলেন না, আজকে আপনি বারখা দত্তের নাম উচ্চারণ করলেন না। যেটা মূল হয়েছিল গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, মিডিয়াকে খর্ব করা হয়েছিল এমার্জেন্সির সময়, সেই এমার্জেন্সি তো এখন বকলমে চলছে। জয়দেববাবু, আপনি একটা জিনিস শুধু একটু বলে দিন তো, এই এমার্জেন্সির সময় গদি মিডিয়া সেই সময়ও ছিল, কতগুলো মিডিয়া সেরকম নাম আপনি জানেন? ছিল না, একটাও ছিল না, একটাও নাম বলতে পারবো না। ছিল জয়দেব বাবু, সেই সময়ও গদি মিডিয়া ছিল, সেই সময়ও গদি মিডিয়া ছিল। না 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 না, সেই সময়ও এই ন্যাশনালের, আমাদের এই ইন্ডিয়ারই অনেক কিছু গদি মিডিয়া ছিল, যে সময় ইন্দিরা গান্ধী সম্বন্ধে তাদেরকে ভালো ভালো লিখতে হতো। ভালো ভালো না লিখলে পরে তাদের প্রতি সেন্সরশিপ চালানো হতো। শুধু তাই নয়, তাদের যাবতীয় বিষয় আটকে দেওয়া হতো।
আপনাকে জানিয়ে রাখলাম এটা। আমি সরাসরি প্রীতম বাবুর কাছে সেন্সর যাব। লাইসেন্স রাখ তো ছিল, একেবারে। সেন্সর লাইসেন্স রাখ তো ছিল, কিন্তু তাহলে সেটাই তো আজকে যদি ভালো না replicate লিখতেন, হয়েছে। এটা যদি কোনো ভালো না লিখতেন, তুলনা আমি করুন। যেটা দিয়ে একেবারে শুরু করেছিলাম, 28শে জুন 1975 সাল, আমি আসছি যাদববাবু, 28শে জুন, শুনে নিন প্লিজ, আসছি, অবশ্যই আপনাকে বলার সুযোগ দেবো, বলার সুযোগ দেবো, শুধু একটা ইনফরমেশন দিয়ে রাখবো, আমি আপনাকে বলার সুযোগ দেবো। হ্যাঁ, বলুন। আজকে 50 বছর যেখানে পরে যেখানে আপনারা পড়াশোনাটা করেন, সেখানেও আপনারা, আমরাও পাই, রিসার্চ আমরাও করি জয়দেব বাবু, রতন বাবু। বিলং করছি, না না এটা হওয়া উচিত। বেশ, আমি শুধু একটু জিনিস জানিয়ে রাখবো, 28শে জুন 1975 সাল, যদি আমার কথা বিশ্বাস না হয় আপনারা নিজেরা একটু রিসার্চ করে নেবেন। 28শে জুন 1975 সাল, সেই সময় দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সরাসরি এডিটোরিয়াল পেজ ব্ল্যাঙ্ক ছিল। কারণ কি জানেন? তার কারণ সেন্সরশিপ চালানো হয়েছিল, কাঁচি করা হয়েছিল, যে কোনো কিছু চালানো যাবে না, তাদের সেই গভর্নমেন্টের সম্বন্ধে কোনো কিছু লেখা যাবে না, সেই জন্য এডিটোরিয়াল পেজ সেই সময় ব্ল্যাঙ্ক ছিল। আমি রতনবাবুর কাছে অবশ্যই আসবো, তার আগে প্রীতমবাবু হাত তুলছিলেন, প্রীতমবাবু তার আমাকে আগে একটু আপনার কাছে বলার যাবো। সুযোগ দেবেন। হ্যাঁ যাদববাবু বলুন, যাদববাবু বলুন, আপনি দাঁড়ান, এক মিনিট, প্রীতমবাবু আসছি, যাদববাবু আপনি বলুন। ঘটনাটা হচ্ছে, আজও সংবাদ মাধ্যমের শিরোনামে বারবার লেখা হয় সংবিধানের হত্যা, গণতন্ত্রের হত্যা, এবং একাধিকভাবে বিভিন্ন সাংবাদিক বারবার চিৎকার করছে, ক্রন্দন করছে, কিন্তু বিচারের বাণী নিভিতে কাঁদছে, তারা বিচার পাচ্ছে না। আমি বলতে চাই, 50 বছর পরে আজকে যখন আপনি এমার্জেন্সি নিয়ে আলোচনা করছেন, ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করছেন, সঙ্গে সঙ্গে প্রাসঙ্গিক সমসাময়িক সময় সেই রেপ্লিকা অফ দ্য এমার্জেন্সি যে আমাদের সোসাইটিতেও বিলংস করছে, সেটার উপরেও আপনার আলোকপাত করা একজন দক্ষ সাংবাদিক হিসেবে নিশ্চয় কর্তব্য, যে আজও আমরা কিন্তু সেই শ্যাডো এমার্জেন্সির মধ্যে বেঁচে রয়েছি। যা যা ঘটেছিল 1975-এ, Right. আজ আপনি তার এমার্জেন্সি নিয়ে বলছেন, পুনরাবৃত্তি হচ্ছে ঠিক। 2025-এ। আপনাকে শুধু একটা বিষয় এক্সপ্রেশন একটু দিয়ে রাখি। দেখুন, এমার্জেন্সি বলতে আমরা প্রত্যেকেই জানি, এমার্জেন্সি মানে শুধুমাত্র ন্যাশনাল এমার্জেন্সি হয়। আমি আসছি, হাসকান্ত বাবু বলুন, আসছি, না, রতনদা একটু মিউট করুন, নালে না জয়দেবদের আওয়াজটাও এলো না পুরোপুরি। প্লিজ। আমি তিনটে এমার্জেন্সির কথা আপনাদেরকে একটু জানিয়ে রাখি। একটা ন্যাশনাল এমার্জেন্সি, যেটা 352, প্রেসিডেন্ট রুল, যেটা 356 এবং 365, এবং তার সঙ্গে সঙ্গে ফিনান্সিয়াল এমার্জেন্সি 360। এই তিনটে জিনিস আমাদের জেনে রাখা অত্যন্ত দরকারি। ঘোষিত এমার্জেন্সি, কিন্তু এখন দেশে অঘোষিত এমার্জেন্সি চলছে। এক্স্যাক্টলি। আপনি একটু বলুন ঘোষিত তো কি কি, emergency না হলেও তো আপনি আপনি অঘোষিত আপনি একটু emergency-টাকে তো মানতে অঘোষিত হবে। এমার্জেন্সি থেকে আপনি আলোকপাত করছেন, মানছি, কেননা এটা খুব সত্যি কথা যে বিজেপি গভর্নমেন্টে থাকাকালীন অবস্থাতে আপনি যতজনের নাম নিয়েছেন, আমরা অস্বীকার করছি না, তাদেরকে মুখ বন্ধ করে দেওয়ার প্রসেস চলছে, কিন্তু এটাও আপনাকে মানতে হবে, গণতান্ত্রিক অধিকার অনুসারে ইউটিউবে এখনো পর্যন্ত তারা ভিডিও করতে পারেন, তাদেরকে এখনো পর্যন্ত আটকে দিতে পারেনি কোনো গভর্নমেন্ট। এখনো পর্যন্ত চ্যানেল হতে পারে, কিন্তু আপনাকে এটাও মানতে হবে এখনো পর্যন্ত ইউটিউবে তারা ব্যান হয়নি, যেটা চাইলে আমি মানছি, কিন্তু একই জিনিস না, আমি বলছি তো, ব্রডকাস্টিং মিনিস্ট্রি থেকে যদি এটা চালিয়ে থাকে, সেই সময় এখানে সরাসরি ট্রাইবটি বাংলা শব্দের কাটাকাটি অনুষ্ঠানে অঞ্জন শো করবে শো। প্রীতম বাবু, ধন্যবাদ, আপনার সাহসিকতাকে কুর্নিশ জানাই। প্রীতম বাবু বলুন। ঘনিষ্ঠভাবে দাঁড়িয়ে দেখুন, থাকবেন। প্রবলেমটা কোথায় আছে বলুন তো অঞ্জন দা। কেউ যখন কোনো বিষয়টা মাথা ধরে রাখে বা মনের ভিতরে একটা এজেন্ডা নিয়ে রাজনৈতিক বিশ্লেষক হয়, সেখানে সবচেয়ে বড় প্রবলেমটা ওখানে থাকে, কারণ নিউট্রাল তো আর থাকা যায় না। কারণ কি, উনি বারবার বলছেন, উনি বারবার একটা জিনিস আলোচনা করছে, এনডিটিভি। উনি কি জানেন এনডিটিভি যে হাইকোর্ট থেকে আইটি ডিপার্টমেন্টে কেস হওয়ার পর তারপর এসে আছে যে রবি কুমারের কথা বলছে। দেখুন, নামটা ঠিকঠাক নেই, রবিশ কুমার। উনি যে বলছেন বিজেপি গণতন্ত্র বিশ্বাস করে না, আজকে যে ঘোষ বাবু উনি যে এতগুলো কথা শুনছেন তারপরে বসে আছেন, এটাকে বলা হয় গণতন্ত্র। আপনি বলতে পারছেন, এটা যদি তৃণমূল আজকে যদি কোনো এটা উত্তরপ্রদেশে বসে থাকলে বসে থাকতাম না দাদা, পশ্চিমবঙ্গে আছি বলে বসে আছি। আপনি অ্যাকচুয়ালি আপনারা রাজনৈতিক আপনার বলতে বিশ্লেষক, পারবো না, তৃণমূলের নাম দিচ্ছে, আপনি কোথায় পশ্চিমবঙ্গে রাজনৈতিক বিশ্লেষক বিজেপি এলে পাচ্ছেন বলতে কেন? পারবো না। আজ বলতে পারছি কারণ পশ্চিমবঙ্গে রয়েছি, তৃণমূল কংগ্রেস রয়েছে বলে। দেখেন, আমি আমাদের আপনার সাথে উত্তরপ্রদেশে বললে আমাদের জেলে আমি পুরে দিত। আপনাকে বলছি, শুনে আমি বলছি, রাগ করবেন না, কথাটা পুরো শুনবেন। কারণ কি, যখনই তৃণমূলের নাম নিচ্ছে তখনই আপনার রাগ হয়ে যাচ্ছে। দেখুন, এই রাজ্যে না গণতন্ত্র আজ মৃতপ্রায়। হ্যাঁ, ভোট দিতে গেলে মানুষের প্রাণ দিতে হয়, ঠিক আছে। বিরোধী নির্বাচন কমিশন কি ছোট জগন্নাথ? হামলা, এটা নির্বাচন কমিশন কি ছোট জগন্নাথ? এটা স্বীকার করছে। তার মাথায় বসে আছে অমিত শাহ, নরেন্দ্র মোদী।
স্বীকার করে নিন, তাহলে নির্বাচন মানে আজকে কমিশনের ছোট পশ্চিমবঙ্গের জগন্নাথ চিত্রটা তার ঠিক মাথায় এরকম বসে অবস্থায় আছে দাঁড়িয়ে নরেন্দ্র আছে যে মোদী। মানে এই এটা বাংলা স্বীকার যারা করুন রাজত্ব হাসতে করছে হাসতে তারা যে জনগণের নির্বাচন ভোটেরা কমিশন ছোট গায়ের জগন্নাথ। জোয়ারিতে রাজত্ব করছে, আর তৃণমূল কংগ্রেস আর দুর্নীতি 356 আর করুন না অপরাধের তাহলে। মানে একটা যদি কারখানা একটা রাজবাড়ি তৈরি হচ্ছে করে ল অ্যান্ড কিভাবে অর্ডার নেই, বের করবে আর গণতন্ত্রটাকে সেখানে শেষ করবে। শুধু নাটক তারা নাটক। SSC বলুন কি গরু পাচার বলুন কি কালীগঞ্জে হারবে। বেশ 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 চুরি করছে। একেবারে অন্তিম পর্বের দিকে আমরা যাচ্ছি। এই কোনো মুহূর্তে অসুবিধা নেই। প্রত্যেককে আমি 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো, কিন্তু তার আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঠিক এই বিষয়ে কি বক্তব্য রেখেছিলেন গতকাল একবার শোনাবো দেখুন। वो जीतने का मूल कारण है कि हमारे देश की जनता तानाशाही को कभी स्वीकार नहीं कर सकती, क्योंकि पूरी दुनिया में लोकतंत्र का उद्भव ही तो हमारे देश के अंदर हुआ है। एक प्रकार से भारत लोकतंत्र की जननी माना जाता है। लोकतंत्र हमारे यहां सिर्फ संविधान का स्पिरिट नहीं है, संविधान का स्पिरिट तो है ही, परंतु संविधान निर्माताओं ने जनता के स्पिरिट को संविधान के अंदर शब्दों में व्याख्यायित करने का काम किया है। ये हमारा जन स्वभाव है और इसलिए ये लड़ाई हम जीते हैं। कोई डरकर चुप रहे होंगे, कोई कफन बांध कर लड़े होंगे, किन्होंने सहन किया होगा, किन्होंने समय की राह देखी होगी, मगर मुझे निश्चित रूप से मालूम है कि उस वक्त जितने भी पुख्त नागरिक थे, किसी को ये आपातकाल पसंद नहीं आया होगा, सिवा तानाशाह। বেশ একেবারে অন্তিম দিকে যাচ্ছি। আপনাদের প্রত্যেকে এবার 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। আমি প্রথম সুযোগ দেবো সরাসরি রতনবাবুকে। রতনবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। আমি শুনতে পাইনি আপনি কি বললেন, রতনবাবু বলুন। দেখুন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, ওনাকে হত্যা হতে হয়েছিল ভারতবর্ষের অখণ্ডতা এবং ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করার জন্য। 29টা গুলি খেতে হয়েছিল। আজকে যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, বিজেপি পার্টির মুখে কোনোদিন শুনতে পারবেন না এরা ধর্মনিরপেক্ষতার কথা বলে না। এরা যত কথা বলুক, কিন্তু এরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান সমস্ত মানুষকে নিয়ে চলার কথা বলে না। তাই একটা জিনিস পরিষ্কার, যে ইন্দিরা গান্ধী যে ভারতের অখণ্ডতা এবং ধর্মনিরপেক্ষতাকে বজায় রাখার জন্য তিনি কিন্তু শহীদ হয়ে গেছিলেন। আজকে বলতে নাই, তার পরবর্তীতে আমরা রাজীব গান্ধীকেও দেখেছি, তিনি ভারতবর্ষের ঐক্য, অখণ্ডতা, ধর্মনিরপেক্ষতার জন্য জীবন উৎসর্গ করে দিয়েছে। আজকে বিজেপি পার্টির মুখে শুনতে হবে যে ভারতবর্ষে ইন্দিরা গান্ধী যে জরুরি অবস্থা জারি করেছে, কালো দিন করে তারা লাফালাফি করছে, তাদের মুখে আমাদের শুনতে হবে এই কথা। আজকে ভারতবর্ষের জাতীয় কংগ্রেস একটা মাউন্ট এভারেস্টের মতো, তার চূড়ো মাত্র 5 ফুট এবং চওড়া 7 ফুট। আমি আর সুযোগ দিতে পারছি না। আমি এখানে সরাসরি প্রীতমবাবুর কাছে যাবো। প্রীতমবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন, আজকে পশ্চিমবঙ্গ রাজ্য বলুন বা ভারতবর্ষে সে 1975 সালে কালো দিন বলুন, এগুলো সব কাজ করে জোয়ারি করে মানুষের উপরে গণতন্ত্র হত্যা করার চেষ্টা করেছিল, মানুষের কণ্ঠরোধ করার চেষ্টা করেছিল। একদিকে কংগ্রেস বলুন বা অন্যদিকে টিএমসি বলুন, দুজনই নিপীড়ন এবং দুর্নীতির একটা ভেসে যাওয়ার দল। কংগ্রেস হচ্ছে গণতন্ত্রের একটা উপহাস। তারা গণতন্ত্র বা আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে যারা কনস্টিটিউশনকে হিলায় হাতে করে ওয়েভ করে, তারা এই কনস্টিটিউশনকে 352 ধারা লাগিয়ে কনস্টিটিউশনকে চেঞ্জ করেছিল, যেখানে নিজেদের মন মতো করে কনস্টিটিউশন পরিবর্তন করেছে। তারা আজকে গিয়ে কনস্টিটিউশনের উপরে আলোচনা করার টিএমসি বা আজকে পশ্চিমবঙ্গে যেহেতু থাকে, তো এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গে সরকার যারা গণতন্ত্র করে রক্ষা করার যাদের দায়িত্ব, যাদেরকে ভোট দিয়ে এনেছে, তারা হচ্ছে দিনের পর দিন সেখানে হাজার হাজার বিরোধী কর্মী, সেখানে বিজেপি হতে পারে, কংগ্রেস হতে পারে, সিপিএম হতে পারে, বিভিন্ন কর্মীদেরকে তারা হত্যা করেছে। এবং তারা কালকে দিনের শেষে দেখুন একটা কথাই বলবো, যে আমরা বিজেপি, আমরা গণতন্ত্র রক্ষা করতে জানি, কিভাবে রক্ষা করতে হয়। এবার পশ্চিমবঙ্গে যদি সত্যিকারের গণতন্ত্র রক্ষা করতে হয়, তো এখানে বিজেপি সরকার দরকার আছে। যা সুকান্তবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। প্রীতমবাবু, আমি সময় দিতে পারছি না। সুকান্তবাবু বলুন। ঘটনাটা হচ্ছে যে পরবর্তীকালে যে কারণে ইন্টারনাল এগ্রেশন, যে কারণে বা ইন্টারনাল ডিস্টারবেন্স, এর মাধ্যমে জরুরি অবস্থা জারি করা যায়, যেটা 1978 সালে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে তুলে দেওয়া হয়েছিল। দেখো, এর মাধ্যমে যদি এটার কারণ হয়ে থাকে,
যে যখন যদি ধরো জয়প্রকাশ নারায়ণের মতো মানুষ যদি গর্জে না উঠতেন তাহলে কি হতো? তাহলে ইন্দিরা গান্ধীর যেরকম অবস্থা চলছিল সেরকমই চলতো। তাহলে তিনি সেটা বুঝতে পেরে কোনো কারণ ছাড়া যখন তিনি সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করেন, তার জন্য তো সেটা কালো অধ্যায় হিসেবে থাকবেই। এবং বকলমে সঞ্জয় গান্ধী যে পীড়ন চালিয়েছিলেন মানুষের ওপর, সেই এমার্জেন্সির তুলনা অন্য কারোর সাথে হতে পারে না অঞ্জন। তুমি ট্রাইব টিভির তুলনা অন্য কোনো টিভির সাথে যেমন আসে না, এক এক টিভির ধরন এক এক রকম। সুতরাং যে কালো অধ্যায় আমাদের সংবিধানকে করেছিল সেটা কিন্তু এখনো জনগণ বা এখনকার প্রজন্মকে জানতে হবে। ঠিক, আর ঠিক সে কারণের জন্যই আজকের এই প্রোগ্রাম ছিল। এবং সুকান্তবাবু যেদিকে আলোকপাত করলেন যে তারপরে 1978 সালে সেটা তুলে নেওয়া হয়, সেটা মোরারজি দেশাই তুলে দিয়েছিলেন। আমি এখানে সরাসরি জয়দেববাবুর কাছে যাবো। জয়দেববাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। জয়প্রকাশ নারায়ণকে যেরকম জেলে ঢুকিয়েছিল, সেই রকম ভাবে আজকের দিনে নির্বাচিত মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে জেলে ঢোকায়, আজকে হেমন্ত সোরেনকে জেলে ঢোকায়, আজকে অনুব্রত মণ্ডলকে জেলে ঢোকায়। সব জায়গায় রাজনৈতিক হিংসা, প্রতিহিংসা চরিতার্থ করতে এই এমার্জেন্সির মতন ছায়া এমার্জেন্সি, অঘোষিত এমার্জেন্সি করে বিজেপি সমস্ত বিরোধী রাজ্যে, সেই দেশে সেই রাজ্যের যারা নির্বাচিত জনপ্রতিনিধি, তাদের হয় জেলে পুড়ছে, নয় তাদের পেছনে সিবিআই ইডি লাগিয়ে দিয়ে তাদেরকে হ্যারাস করছে, হ্যাকেল করছে, যার জন্য সুপ্রিম কোর্ট 2 থাপ্পড় মেরেছে ইডির গালে, এবং যে জন্য সিবিআই কে পর্যন্ত টানলেন তখনই আমার একটু খটকা লাগলো। তার কারণ এই অনুব্রত মণ্ডলী কিছুদিন আগে হঠাৎ করে পুলিশকে তার মা এবং বোন তুলে খেওর করেছিলেন। আর ঠিক সেই রাজনৈতিক নেতা এক মিনিট প্লিজ জয়দেববাবু, ঠিক বেল পেয়েছেন কিন্তু এখনো পর্যন্ত তিনি প্রমাণ হয়নি, এটাও আপনাকে মানতে হবে, তিনি প্রমাণ এখনো হয়নি যে তিনি এখনো দোষী নন, এটাও প্রমাণ হয়নি, এটাও আপনাকে রাইট সেটা আপনি বলতে পারেন, আমি সেটা একবারও বলিনি, কিন্তু এটাও আপনাকে মানতে হবে এই অনুব্রত পুলিশকে সরাসরি মা এবং বোন তুলে খেওর করে। অর্থাৎ সেই প্রসঙ্গে অরবিন্দ কেজরিওয়াল কিংবা হেমন্ত সোরেনের সঙ্গে কোনোভাবেই মেলে না। আমি এটাই আপনাকে বলার ছিল। একেবারে অন্তিম লগ্নে রয়েছে জয়দেব বাবু, আপনাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ ট্রাইব টিভি বাংলা আসার জন্য, শব্দের কাটাকাটি অনুষ্ঠানে যোগদান করার জন্য। যে কথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করবো। দেখুন, আমি কোনোভাবে কারো কণ্ঠরোধ করিনি, তার কারণ আমরা বিশ্বাস করি গণতন্ত্রে। আমরা শুধুমাত্র সময়ের জন্য ফেয়ারটা ডাউন করতে বাধ্য হয়েছি, তার কারণ পরবর্তী স্লটও আমাদের রয়েছে। কিন্তু প্রতিদিন এরকমই টান শো দেখার জন্য আপনাদের নজর রাখতে হবে ঠিক সন্ধ্যে 6:57, অন্তত ফ্রিডম অফ স্পিচ বোঝার জন্য ট্রাইব টিভি বাংলা তো দেখতেই হবে। আর গণতন্ত্র ঠিক কী জিনিস, আনবায়াসড মিডিয়া ঠিক কী জিনিস, সেটা দেখার জন্য ট্রাইব টিভি বাংলা দেখতেই হবে। প্রতিদিন ঘড়ি কাটা মিলিয়ে নিন সন্ধ্যে 6:57, মানেই ট্রাইব টিভি বাংলা, শব্দের কাটাকাটি, যেখানে শব্দের তীরে জব্দ হয় ইস্যু। নমস্কার।